মামা 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 কিরে পলাশ, এত টাকাটা কি করতেছস? কি কিছু বলবি? উপহারে তো কম উঠলো কেন মামা? উপহার যেহেতু এত কম উঠছে তার মানে ক্যাশ টাকা বেশি উঠছে। দেখি খাতাটা দাও তো দেখি কেমন ক্যাশ উঠছে। এই নে, এই খাতায় সব লেখা আছে, কে কত দিচ্ছে সব এখানে লেখা আছে। ওমা, মাত্র 1,22,500 টাকা? হ্যাঁ, 450 লোক খাওয়াইলে আমার টাকা উঠছে 1,22,500 টাকা। প্রত্যেকটা মানুষ যদি 1,000 টাকা করে টাকা দিত তাইলেও তো 4.5 লাখ টাকা ওঠার কথা। মামা, উপহার আর টাকা কালেকশনের দায়িত্ব তো তুমি ছিল, কোনো নয় ছয় করো নাই তো। পলাশ, কি বললি তুই? তোর বিয়ের টাকা আমি চুরি করছি, তুই আমাকে চোর বলতে পারলি? আপা, হাই আপা, আপা, এদিকে এসো। কি হয়েছে? এরকম চিৎকার করছিস কেন? তোমার ছেলে আমারে চোর বলছে, চোর। আমি নাকি ওর বিয়ের টাকা চুরি করছি। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, তোমরা থাকো তোমার ছেলেরে নিয়ে। এই তুই থাম। পলাশ, তুই কি তোর মামাকে চোর বলছিস? আম্মা, আমার মাথা ঠিক নাই। আমি অনেক শখ করে অনেক আশা নিয়ে বিয়েটা করছি, শ্বশুর বাড়ি থেকে তো কিচ্ছু পাই নাই। উল্টাই যে দেখো গিফটের অবস্থা দেখে তোমার মাথা মতো সব আউলা যেতেছে। 1,22,500 টাকা উঠছে আমার, এটা কোনো কথা? 450 লোক খাওয়াইছে, আর আমি তোর এই কমেন্ট সেন্টার বিলে দিছি 2.5 লাখ টাকা। তাহলে কি পরিমাণ লস হয়েছে? মানুষ বিয়ে খেয়ে টাকা কম দিছে, সেই দোষ কি আমার? তাই বলে তুই আমারে চোর বলবি? ভাইরে শোন, তুই একটু শান্ত হ। ওর আসলে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে তো বিয়েতে, তাই ওর মাথা ঠিক নেই। তুই কিছু মনে করিস না ভাই। প্রথমে এই যে সগির মিয়া দিছে 1,000 টাকা। দেখো তো সগির মিয়া কয়জন নিয়ে আসছিল? সগির মিয়ার সাথে তার বউ, 2 ছেলে 1 মেয়ে, এক টেবিলে ওরা 5 জন খেয়ে গেছে। পুরো জ্ঞাতি গোষ্ঠী নিয়ে এসে খায় গেছে, আর টাকা দিয়ে গেছে মাত্র 1,000। এখন তুমি আমার বলো মাথাটা কেমনে ঠিক থাকে? অথচ এই সগির মিয়ার ভাগ্নির জন্মদিনে আমি গেছি খায়া গইনা 2,000 টাকা দিয়ে আসছি। মেজাজটা খারাপ হয় না? আমি একটা ফোন দিব, দাঁড়াও। এই তুই কি করছিস সেগুলো? আরে ফোন দিব, গোষ্ঠী শুদ্ধা খাই সব কিভাবে 1,000 টাকা দিয়ে যেতে পারে? আমার জানতে হবে বিষয়টা। আরে বাদ দে তো, মানুষে শুনলে কি বলবে, দরকার নাই, ফোন রাখ। এই গিফটটা খোলো তো মামা, দেখি তো বেলাইল্লা কি দিচ্ছে। আমি নিশ্চিত বেলাইল্লাও তেমন ভালো কিছু দেয় নাই। কি এটা? তো গ্লাসে ভিতরে এই যে 6 পিসের গ্লাস, এটাই যে হ্যাঁ 6 পিস গ্লাস। দেখছো মেজাজটা কেমন লাগে? এই বেলাইল্লা 6টা গ্লাস দিয়ে বিয়া খেয়ে গেছে। হ্যাঁ মামা, ভিডিও দেখো তো কয়জন নিয়ে আসছে। আমি নিশ্চিত ওর পুরো জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আসছে, একটু দেখো তো চেক করে। আমি তো সবাই চিনি না, তুই দেখ তো বেলাইল্লা কোন জায়গায়। এই যে শ্বশুর শাশুড়ি, শালা শালি, শালির পোলা। চিন্তা করছো, শ্বশুর বাড়ির থেকে লোক হাওলাত করে না আমার বিয়া খায় গেছে জ্ঞাতি গোষ্ঠী সহ, আর 6টা গ্লাস পিস ধরে দিয়ে গেছে। বেলাইল্লা রে, আমি এই গ্লাস আমি বেলাইল্লার মাথার মধ্যে ভাঙুন, দাঁড়াও। হায় আল্লাহ, এটা কেমন মানুষ? বিয়েতে টাকা কম উঠছে দেখে পাগল হয়ে গেছে। এরকম একটা মানুষের সাথে আমি সারা জীবন কেমনে কাটাবো? আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। কিরে বেলাইল্লা, এই তুই যে তোর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আমার বিয়াতে এসে খায় গেলি, হ্যাঁ তুই কি দিস? 6টা গ্লাস, 6টা গ্লাসের দাম কত? 600 টাকাও তো না। বেটা ছোট লোক আবার কথা কস তুই। আমি তোর ভাগ্নির বিয়াতে গেছি, সেখানে আমি কি করছি? নতুন জামাইরে যে গলায় একটা স্বর্ণের চেন দিতে হয়, এইটা কি তোমার বাবা বা তোমার বংশের কেউ জানে না? শুনছি যে পুরুষ মানুষের 4 আনির বেশি সোনা পড়তে হয় না, আল্লাহ গুনাহ দেয়। এই কারণেই তো 4 আনি দিয়ে আংটি বানাই দিছে। এই আমাকে কি তোমার বাচ্চা পোলাপেন লাগে নাকি? হ্যাঁ, এমনি কচি খোকা। বিয়েতে একটা স্বর্ণের চেন দেয় নাই, হাতে একটা ঘড়ি দেয় নাই, আমি ঘড়িটা না পড়লে তো হাতটা খালি থাকতো। একটা 4 আনার একটা আংটি দিয়ে আমার বুঝ দিয়ে দিল, তাই না? রাখো এই আংটি, তোমার বাপকে তোমার এই আংটি দিয়ে দিবা। আমি একটা ব্রড মাইন্ডেড ছেলে, আমার তো খুব বেশি এক্সপেকটেশন ছিল না তোমার বাবার কাছে। ছিল? আমি কি বলছি যে আমাকে একটা বাইক দেন? আমি কি বলছি আমাকে একটা এসি দেন? সামান্য একটা গলার চেন সে দিতে পারেনি।
আরে ঘটক তোমাকে দেখাইছে, পছন্দ হয়েছে, সাথে সাথে বিয়ে করে নিয়ে এসে পড়ছে। তার মানে তো এই না যে মাগনা বিদায় করে দিবে। সমাজের তো কিছু রীতিনীতি আছে, সেটা কি তোমার বাপ জানে না? ছোট লোক, পুঁটি মাছের আত্মা নিয়ে চলাফেরা করে। আমি কালকে এলাকায় মুখ দেখাবো কেমনি সেই টেনশনে আছি। যেই দেখবে সেই তো বলবো, ভাই নতুন বিয়ে করছেন, গলায় একটা চেন নাই, হাতে একটা সুন্দর ঘড়ি নাই, কি বিয়ে করবেন? শ্বশুরের হাত ঘড়ি আর সোনার চেনের উপরে এত লোভ কেন আপনার? হ্যাঁ, শ্বশুর যে এত বছর ধরে একটা মেয়েকে লালন পালন করে পড়াশোনা করায়, আদর করে বড় করে তারপরে আপনার হাতে দিছে, আর কি চান আপনি? আপনি এগুলো নিজে কিনে নিতে পারেন না? শ্বশুর কি এখন মেয়ে জন্ম দিয়ে অপরাধ করে ফেলছে? এখন যদি কলিজাটা ভুনা করেও দেয় তখনও তো বলবেন যে লবণ কম হয়েছে, তাই না? এই এভাবে তাকে আসো কেন? হ্যাঁ, গালি দিতেছো মনে মনে গালি? কি হয়েছে রে ভাই না? এই বাসর রাতে এত চিল্লাচিল্লি কিসে? কিসের চিল্লাচিল্লি বুঝো না? কোথায় বিয়ে করেছো তোমরা আমাকে? হ্যাঁ, কোনো মতে নয়া জামাইরা একটা চাইরানের আংটি ধরায় দিয়া বিদায়, শেষ। বন্ধু বান্ধবের সামনে আমার ইজ্জতটা কেমনে থাকবে? কেমনে আমার তোমরা বলো। আর তোমরাও তো কিছু বলো নাই। বিয়ের আগে এত বড় বড় কথা, মায়া বিয়ে দিয়ে একেবারে খালাস হয়ে গেছে গা। কেমনে বললো ওরা? আমি তোর শ্বশুরে তার আত্মীয় স্বজনের সামনে কিছুই বলি নাই, তা ভাবছি সময় আসলে বলবো। এই আলমগীর, তুই চুপ কর তো। বাবা পলাশ, তুই এগুলো নিয়ে আর কথা বাড়াস না। সারাদিন তোর উপর দিয়ে আর বৌমার উপর দিয়ে অনেক ধকল গেছে, রাতও অনেক হয়ে গেছে। তোরা ঘুমা, আমরা যাই। এই চল। সুখের আশায় আমার আব্বাই কেমন মানুষের হাতে আমাকে তুলে দিছে। কি হলো, তুমি এরকম তাকে আছো কিসের জন্য? আপা, তুমি বৌমারা নিয়ে ভিতরে যাও, আমি দেখতেছি ওর বিষয়টা। যাও যাও, আমি ওর সাথে কথা বলছি। আব্বু, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? খুব ভালো আছি আব্বু। কি রে মা, তুই কাঁদতেছিস নাকি? না আব্বু, তোমাকে ছাড়া থাকি না, তাই একটু মন খারাপ লাগে আর কি। আমি তো ভালোই আছি রে মা। জামাই বাবাজি কই, ঘরে আছে? হ্যাঁ, ঘরেই আছে। দিব? জামাইরে একটু দে, ওর সাথে একটু কথা বলি। আব্বু আপনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে বাবাজি? ভালো আছে। বাবাজি, ফোন দিলাম তোমাদের দাওয়াত দিতে। ওই বিয়ের 2.5 দিন পরে শ্বশুর বাড়ি আসতে হয় জামাই বাজার খাইতে। তো কালকে বিকালেই তো 2.5 দিন হয়ে যাবে। তো তোমরা কালকে বিকালেই চলে আসো, আমি এদিকে বাজার সদাই সব কইরা ফেলি। ঠিক আছে, আসবো। কিন্তু আব্বা শুনে রাখেন, আমার সাথে কিন্তু মেহমান থাকবে 50 জন। 50 জন? কি বলো বাবাজি, এত লোক? ওমা, আকাশ থেকে পড়লেন নাকি? 50 জন মানুষ কোনো মানুষ হইলো? আচ্ছা ঠিক আছে আব্বা, রাখেন, আসবো না। সে মুখের উপর বলে দিচ্ছে 50 জন মেহমানকে সে খাতিরদারি করতে পারবে না। জামাই বাজারে 50 জন মানুষ আপনি কোথায় পাবেন? ভাড়া করে নিয়ে আসবো, তোমার সমস্যা কি? বুঝো না 50 জন লোক কই থেকে আসবে? আমার মামা তো, চাচা তো, ফুপা তো, খালা তো, কত ভাই ব্রাদার আছে, কাজিনরা আছে, অফিসের বস সহ কলিগ আছে 15 জন, এই এলাকার ভাই ব্রাদার আছে 10-12 জন, ছোটবেলার বন্ধু আছে প্রায় 15-20 জন। হিসাব করলে তো 50 জনের বেশি হয়ে যায়। কিন্তু ওরা তো সবাই বিয়ের দাওয়াত খেয়েছে।
জামাই বাজার ওদেরকে কি দরকার? এই যাবো না তোর বাপের বাড়ি, যা। তোর বাপে যদি আমার পায়েও ধরে তারপর তোর বাপের বাড়ি আমি যাবো না। তোর 14 গোষ্ঠী যদি ময়রা সাফ হয়ে যায় তাও আমি যাবো না, আমার কেউ নিতে পারবে না। সারা জীবনের জন্য আমার শ্বশুর বাড়ি যাওয়া ক্যান্সেল। আচ্ছা আপনি রাগ করেন না প্লিজ, আমি আব্বুকে বুঝিয়ে বলবো। দেখ, বলো ফার্নিচার পাঠায় দিতে। এগুলো কি? শিউলি, এই শিউলি, এগুলা কি দেখতেছো না? তোমার পুত্রবধূর বাবা তার একমাত্র মেয়ের জন্য এগুলা পাঠাইছে, ফার্নিচার। এ পলাশ, এইটা কি রে? মাত্র একটা চেয়ার তোর শ্বশুরবাড়ি থেকে তোর জন্য পাঠাইছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মা তুমি এটা দিকে চিন্তাছো না? এটা মুঘল আমলের চেয়ার। মুঘল সাম্রাজ্যের সব রাজার এই চেয়ারে বসে রাজত্ব করছে। দেখো না কি সুন্দর, এখনো কাঠের, ঠিকঠাক আছে। এই তোমার আব্বা কি এগুলো ভিক্ষা করে পাঠিয়েছে? এটা ফকিরও তো তার মেয়ের জামাই বাড়িতে নতুন নতুন আসবাবপত্র পাঠায়। বাকিগুলো কই? হ্যাঁ, সোফা সেট কই? ডাইনিং টেবিল কই? ড্রেসিং টেবিল কই? কই? আপনার বাড়িতে তো ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, ফ্রিজ সবই আছে। তারপরে যদি আপনার নতুন লাগে আপনি নিজে কিনে নেন। শ্বশুরের ফার্নিচারের লোভ করতেছেন কেন? হয় বিয়ে করে বউ ঘরে তুললেন আপনি, আর শ্বশুরের বিছানায় ঘুমানোর এত শখ কেন? কি হলো, কথা বলতেছো না কেন? এইভাবে দাঁড়াইছো কেন? ওই ছেড়াই, এগুলো কোথা থেকে টুকাই নিয়ে এসছিস? যা, এগুলো নিয়ে বাড়ি বাইরে যা। আলু ভিড়ে তুই চুপ কর তো, তুই এক কাজ কর, তুই এই তোর ভাগিনাকে নিয়ে ঘরের ভিতরে যা। যা পলাশ, আয় ভিতরে আয়। চত্বর সব যা মন চাই তাই শুরু করছে। আয় তো মামা, আয় চুপ। বৌমা, তুমি মন খারাপ করবো না, ও একটু এরকমই। এই ছেলে, তুমি এক কাজ করো তো বাবা, এগুলো একটু ঘরের ভিতরে নিয়ে রাখো। হ্যাঁ, আব্বু কেমন আছিস মা? খুব ভালো আছি আব্বু। তোর গলা এমন শোনাইতেছে কেন? কই না তো, তোমাদেরকে ছেড়ে আসছি না আব্বু, তাই তোমার সাথে কথা বলতে গেলে আমার খুব কান্না পায়। আমার কাছে লুকাইস না রে মা, তুই কি সত্যি ভালো আছিস, সুখে আছিস? কেউ রে তোরে কষ্ট দেয়? সত্যি বলতেছি আব্বু, আমি অনেক সুখে আছি। তোমাদের জামাই তো আমাকে ছাড়া কিছু বুঝেই না, আর আমার শাশুড়ির মতো শাশুড়ি তো ঘরে ঘরে দরকার। আমার তো মা নাই, উনি আমাকে মায়ের মতো আদর করে। উনি আমাকে মায়ের থেকে বেশি আদর করে। তাই নাকি? আচ্ছা, আমি যে তোরে ফার্নিচারগুলি পাঠাইলাম, ওদের কি পছন্দ হয়েছে? ওরা খুশি হয়েছে? হয়েছে না, আমার শাশুড়ি আর মামা শ্বশুর তো প্রশংসা করতেছিল, আর তোমার জামাই বলতেছিল কি দরকার ছিল খামাখা এতগুলো টাকা খরচ করার, আমাদের কি কোনো কিছুর অভাব আছে নাকি? আমার তোর কথা শুনে খুব শান্তি লাগতেছে রে মা। আমাদের দেশের তো সব ঘরে ঘরে শ্বশুর বাড়িতে মেয়েদের অনেক কথা শুনতে হয়, নতুন ফার্নিচার দেওয়ার পরেও কথা শোনায়, খোঁটা দেয়। আর আমি তো তোরে পুরান ফার্নিচার পাঠাইছি, সেইটা দেখে তারা এত খুশি হয়েছে। আল্লাহ এই দেশের ঘরে ঘরে স্নেহ এরকম শাশুড়ি দিও, এইরকম শ্বশুর বাড়ি যেন মেয়েরা পায়। আমার খুব ভালো লাগতেছে মা। তোর মাও নিশ্চয়ই উপর থেকে খুব খুশি হইতেছে। আব্বু আল্লাহর দোহাই লাগে তুমি এভাবে কাঁদো না, আমার খুব কষ্ট হইতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি রে মা, তুই স্বামী সোহাগে দেহ ভালো থাকিস রে মা, ভালো থাকিস। তুই রাগ করিস না। হ্যাঁ,
তোর শ্বশুর না আমাকে ফোন দিয়েছিল, তুই রাগ করে জামাই দাওয়াতে যাসনি, এর জন্য উনি মনে খুব কষ্ট পেয়েছে। কে বলছে আমি দাওয়াতে যাবো? আমি তো নিজের থেকেই বলছি আমি দাওয়াতে যাবো, কিন্তু সে তো আমার সাথে যারা যাবে মেহমানদের সংখ্যা শুনে পাগল হয়ে গেছে, শুনে তো তার মাথা আউট হয়ে গেছে। সে তো তখন আমার ডিরেক্ট মুখের উপর বলে দিচ্ছে যে বাবা এত মানুষের আপ্যায়ন আমি করতে পারবো না, তাহলে আমি কেন যাবো? আরে বাবারে, তুই 50 জন লোক নিয়ে যাবি কেন? যারা বিয়েতে যায় না তাদেরকে নিয়ে যাবি। আর শোন, খাবার নিয়ে কিন্তু একটা প্রবাদ আছে, খাওয়াইলে 1000টা দোষ, না খাওয়াইলে কোনো দোষ নাই। এই কথার মানে কি? এটার মানে হলো তুই যদি কাউকে দাওয়াত দিয়ে খাওয়াস, তাহলে সে তোর নামে 1000টা বদনাম বের করবে। লবণ কম হয়েছে রে, ঝাল বেশি হয়েছে রে, মাংস সিদ্ধ হয় নাই, পোলাও যাও হয়ে গেছে, এইরকম একটা লম্বা লিস্ট তোকে ধরায় দিবে। আর তুই যদি কাউকে দাওয়াত দিয়ে না খাওয়াস, তাহলে একটাই দোষ, খাওয়াইলো না। তাহলে কি এখন বলতে চাচ্ছ যে আমি একা যেয়ে জামাই দাওয়াত খেয়ে আসবো? যারা তোর বিয়েতে গেছিল তুই তাদেরকে বাদ দিয়ে যারা যারা যায় নাই সেখান থেকে 2-4 জন নিয়ে যা, আর তোর মামা যাবে সাথে, বাস। আমি বুঝলাম না আম্মা। আমি যদি দাওয়াত খেতে যাই মেহমান নিয়ে 50 জন 60 জন 100 জন যেই হোক, যদি টাকা পয়সা খরচ হয় তাদের হবে, তোমার সমস্যা কি? তোমার কেন তাদের জন্য এত টান আমাকে বলো তো? তুমি আমার আরেকটা কথা বলো, এই বিয়েটা কইরা আমি কোন দিক দিয়ে জিতছি বলো তো? বাজার করলে সদায়ে জিততে হয়, আল্লাহর রহমতে আমি সদায়ে জিতছি। সদায় জিতছি মানে? সদায়ে জিতছি মানে আমি যেই মেয়ে ঘরে তুলছি সে লাখে একটা। এই যুগে এরকম মেয়ে পাইতে কপাল লাগে। শোন বাবা, আমি তো বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার এই কথাটা তুই একদিন প্রমাণ পাবি, দেখিস। ঠিক বলছো। ও হচ্ছে ভালোর কলসি, আর এই কলসি দিয়ে আমি পানি খাই, তাই না? শোন, এগুলো নিয়ে আর কথা বাড়িস না। আমি তোর শ্বশুরকে বলে দিছি তুই কালকে সকালে তার বাসায় যাবি, বাস, আর কোনো ঝামেলা চাই না। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। বিয়ে সাহেব, আপনি বৌমাকে ভিতরে নিয়ে যান। বৌমা বসো, তোমরা বসো। কিরে দোষ, তোর শ্বশুরের ঘরে যে সোফা টোফা কিছুই নাই, আসছিল প্লাস্টিকের চেয়ার। এই চেয়ারে যদি আমি বই, চেয়ার তো ভেঙে যেতে পারে। তাও কাঠ আছে, কাঠটা ভালো, ঠিক আছে কাঠটা। একই অবস্থা। যখন মেয়ে দেখতে আসছিলাম তখন তো ঘরে সোফা ছিল, বিয়ের দিনেও ছিল, তাহলে এখন সোফা কই গেল? হ্যাঁ রে, মান সম্মান আর কিচ্ছু থাকলো না। ঠিক আছে, বাইক না, বসো তুমি। দেন দেন, এদিকে একটা দেন। বাহ, মাছ চেয়ার দেখে তো ভালোই মনে হইতেছে। এটা কি মাছ? এটা তেলাপিয়া মাছ। এইটা দিয়ে তরকারি রান্না করলে মজা লাগে না, এটা ভাজি কইরা খাইলে অনেক মজা লাগে। তেলাপিয়া মাছ? আমি তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছই খাই না। তেলাপিয়া মাছ কেন আব্বা? এরকম চাষের তেলাপিয়া দিয়ে কেউ কি জামাই আপ্যায়ন করে? আমি তো জানতাম না বাবা, জানলে ঠিকই ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসতাম। এই বেলা এটা দিয়ে খাও, আমি বিকালবেলা ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসবো, তখন ওইটা দিয়ে খাইও। আমি আসলে এখানে বসে খাইতে পারছি না, আমি ওই টেবিল চেয়ার ছাড়া আসলে খাইতে পারি না। আমিও। বেডরুমে খাটের উপরে কেউ খাবার দাবার দেয়? ফকিন্নির বেটি বিয়ে করছি রে, মন চেয়েছে এক্ষুনি ডিভোর্স দিয়ে দিই। অনেক পাইছি বন্ধু, মুরগির রোস্টটা ভালো হয়েছে। হ্যালো, কিরে বলাস, কি কার লগে এত চিল্লাপাল্লা করতেছিস? কার লগে আবার? ঘটকের বাচ্চার লগে। শালাই কইলো কি আর এখন দেখতেছে কি কত মামা? আমি একটা জিনিস বুঝলাম না পলাশ, এই ঘটকের সাথে এখন চিল্লাপাল্লা করে তোর লাভটা হইব কি? তোরে সবাই খুঁজতেছে, তাছাড়া ঘটকরে একটা দোষ দিয়ে তো আমাদের কোনো লাভ নাই। তখন তো আমাদেরও চিন্তা করা উচিত ছিল, আমাদের যাচাই বাছাই করা উচিত ছিল। কি
এত ভালো ভালো সম্বন্ধ আসছিল, তুই তো সেখানে রাজি হইলি না। তুই এখানে সুন্দরী মায়া বলে রাজি হইছিস, এখন এই সব দোষ ঘটকের দিয়ে কোনো লাভ আছে? ভুল করে ফেলাইছি মামা, ভুল করে ফেলাইছি। দেখো দুটা মেহমান আনার পরে যদি সুন্দর করে আপ্যায়ন করবো, বৈশা খাওয়াইবো টাইবো, মানির জোরটা কই যায় ঠেকলো? আমি বুঝছি, সবই বুঝছি। চল এখন এই শ্বশুর বাড়িতে এসে এইসব চিল্লাপাল্লা এগুলো ভালো দেখায় না, আমাদেরও একটা সম্মান আছে। চল ভিতরে চল। ও জামাই, আপনি আমাদের শিউলির জামাই না? হ্যাঁ, আমার বাইক না, আপনাকে জামাই। ওয়ালাইকুম সালাম। জামাই, আমি আপনাকে বিয়েতে কমিউনিটি সেন্টারে গেছিলাম। আসেন একটু মিষ্টি মুখ করেন। আসেন। এই একটু মিষ্টি নিয়ে আসো। আমাকে শিউলির এত ভালো একটা বিয়ে হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি বাজান। আমার বন্ধু লাখে একটা, পুরা এলাকায় ওর নাম তো পুরা ছড়াছড়ি, সুনাম আর সুনাম। আমার বাইক না, মাশাল্লাহ আল্লাহর রহমতে ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার। তাই নাকি? মেলা বেতন, আর যত বেশি ইন্স্যুরেন্স করাবো তত বেশি লাভ। আল্লাহর রহমতে আমার বাইকটা খুব ভালো আছে। খুবই খুশির খবর। আরমান ভাইয়েরও টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু মানুষটার জীবনে বিরাট ভাগ্যের বিপর্যয় ঘটে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। কি বিপর্যয় ছিল? কেন, আপনারা বিয়ের আগে কিছু শোনেন নাই? না, তেমন কিছুই তো বলে নাই। শিউলির মার ক্যান্সার ধরা পড়ল। সংসারে কম বয়সী একটা মেয়ে, কেবল কলেজে উঠছে। আরমান ভাই তার জীবনের যত টাকা পয়সা জমাইছে সবগুলো টাকা একসাথে কইরা ভাবিরে ইন্ডিয়া নিয়ে গেল চিকিৎসা করানোর জন্য। ওনার একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও বিক্রি করে দিল। 8 মাস ধইরা হাসপাতালে রাইখা ভাবিরে চিকিৎসা করাইল, কিন্তু পারল না। আরমান ভাই বিরাট আত্মাওয়ালা মানুষ আছিল, কিন্তু এই 1 বছরের ব্যবধানে একেবারে লোকটা নিঃস্ব হয়ে গেছে। হঠাৎ একদিন আমার দোকানে আইলো, আইসে কইতেছে মেয়ের বিয়ে নাকি ঠিক হয়ে গেছে, মেয়ের বাড়িতে উপহার পাঠাইল। আমারে কইতেছিল ওনার যে সোফা সেটটা আছে বাসার, কিছুদিন আগে আমি ওনারে দিছিলাম, ওইটা রাইখা ওইটার বদলে একটা খাট আর একটা পুরাতন আলমারি আমার দিতে কইল। নতুন ফ্রিজ কেনার টাকা নাই তো, তাই ওই বাসার পুরান ফ্রিজটাই জামের বাসা পাঠাই দেবো আমারে কইল। আর আমিও রাজি হয়ে গেলাম। ও মিষ্টি আনছে, বাবারা মিষ্টি খাও। হ্যাঁ, দাও। জামাইরে দাও। দাও। শোনেন জামাই, আলমারিটা পুরান হইল, আমি কিন্তু সুন্দর করে ভার্নিশ করে দিছি। কোনো সমস্যা যদি হয় তাহলে আমারে জানাইন, আমি কারিগর পাঠাই দেবো, সব ঠিক করে দিয়ে। ঠিক আছে, আজকে তাহলে উঠি। হ্যাঁ কাকা। আচ্ছা বাবা, আবার আইসো। আর বাজান, নয়া জামাই আমার বাসায় কিন্তু একবেলা দাওয়াত খাওয়া লাগবে, না কইরেন না কিন্তু বাজান। আচ্ছা আচ্ছা। কালেকশনগুলি তো করতে হবে। আরে বাবারে, কালেকশন মতন আপনি যাইতে হবে তো, না গেলে তো টাকা দিবে না। ওরা তো খুব ধান্দাবাজ। রিনা, টাকা পয়সা উঠাই দিব। আরে আসসালামু আলাইকুম জামাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। এই আমাদের এলাকা নয় জামাই। যা মিষ্টি লে, মিষ্টি লে যা। না না, মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। তাহলে ঠান্ডা থ্যাংক ইউ। আমি খাই। আপনার শ্বশুর আমাদের সমিতির মেম্বার, অবশ্য বেচারা বিপদে পড়ে হয়েছে, ওই যে তার মেয়ের বিয়ের খরচের জন্য আমাদের সমিতি থেকে লোন দিচ্ছে। লোন নিয়েছিল? কত টাকা? 1.5 লাখ।
3 বছর মাসিক কিস্তিতে। ঠিক আছে জি, আমি আসি। আরে ঠান্ডা খেয়ে যান। না আরেকদিন এসে খাবো। থাকেন। আর ঠান্ডা খেলে ঠান্ডাও খেলেন না, আসবো জি, মিষ্টিও আসসালামু খেলেন না। আলাইকুম। বুঝলাম। মামা তোমরা যাও তো, আমি একটু আসতেছি। এই ছেলেটা অস্ট্রেলিয়া সিটিজেন। আপনার বোনের সাথে যদি এই ছেলেটার বিয়ে হয়, আপনার বোনকে 3 থেকে 4 মাসের মধ্যে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। এরপরে আপনার বোন যখন সিটিজেনশিপ পেয়ে যাব, এরপরে আপনাকে আপনার মা বাবা দাদা দাদি যত 14 গোষ্ঠী আছে সবাই টান দিয়ে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। তাহলে কি হবে? ভবিষ্যৎ কেমন? উজ্জ্বল। তার মানে হচ্ছে যে এই ছেলেকে কিভাবে ম্যানেজ করতে হয় আমি করব, সব আমার দায়িত্ব। আমি যা করবো আপনি আমার কথার মধ্যে থাকবেন। আমি তাদেরকে কিভাবে কনভিন্স করতে হয়, আপনাদের মেয়ে সম্পর্কে যা যা বলতে হয় আপনি যদি হ্যাঁ হ্যাঁ করবেন। ঠিক আছে ভাই, আপনি একটু পার্সোনাল কথা তো ওই রুমে ওই চেয়ারটা বসে। কি রে ভাই? এই শালা, এই ঘটকের বাচ্চা, ফোন ধরস না কেন? আপনি কি আমরা পাগল করে ফেলাইবেন? ভাই শত শত বিয়ে দিছি এবং করাইছি, এত প্যারার মধ্যে তো কোনোদিন পড়ি নাই। ও ভাই, আপনি কি আমার পেটের মধ্যে লাথি দিবেন, রিজিক মারবেন, ভাত মারবেন? শালা কুরবান আলী, তুই আমার কাছে সত্যটা লুকাইছস কেন? মিথ্যা কথা কইছস কেন তুই আমারে? ভাই রে, বিয়ে শাদীতে সত্য মিথ্যার মিশ্রণ থাকে, এটাই নিয়ম। তাই বলে ওদের আর্থিক দুরবস্থার কথা তুই আমার কাছে লুকাবি? বিয়া মানে কি? বিয়া মানে কি? সারাটা জীবন ওদের সাথে থাকতে হবে না আমার? আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আপনি কি বাইরে নেবেন নাকি? কি অত্যাচার শুরু করছেন? আপনার জ্বালা যন্ত্রণা তার বাঁচতে পারতেছি না। এই লেকচার দিবি না, খবরদার লেকচার দিবি না। চলো ঘটকের বাচ্চা, তুই খালি আমার সামনে পড়ে নে। তোর ঘটকালি যদি আমি না বাইর করছি, রাখ। কত দেখলাম আরো আজ আইরা পেশা, বিয়ে নিয়ে এত পেশা। বাবার এমনই হয়, প্রত্যেকটা বাবার কাছেই তার মেয়ে রাজকন্যার মতো। ভুল করে ফেললাম, এতটা অপদস্থ করা উচিত হয়নি। আমি তো এতটা অমানবিক না, মাফ চাইতে হবে। কি কারণে আপনি সত্যটা লুকিয়ে আপনার মেয়ের সঙ্গে বিয়েটা দিলেন বলুন? এটা কি বলতেছো বাবা? আমার জানা মতে আমি তো কোনো সত্য গোপন করি নাই তোমাদের কাছে। লুকান নাই? তাহলে কোথায় আপনার সোফা সেটটা? দীর্ঘদিন ধরে যে সোফা সেটটা আপনি ব্যবহার করতেন সেটা কই? আমি তো দেখছি না। বাবা, কেন আপনি এই সোফা সেটটা বিক্রি করলেন আমাকে বলেন? কেনই বা আপনি একটা মাল্টিপারপাস সমিতি থেকে চড়া সুদে লোন নিলেন? সমাজে তোমাদের ইজ্জত সম্মান আর আমার মেয়ের সুখের কথা ভেবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। আমার মেয়েটাকে 21 বছর ধরে কোলে পিঠে করে বড় করেছে। আমার তো আর কেউ নাই। মেয়েটা যেদিন আমার বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে যাবার জন্য তৈরি হলো, আমার মেয়ের চলে যাওয়া আমি সহ্য করতে পারিনি রে বাবা। তাই আমি বাড়ি ছেড়ে বাইরে গিয়ে বসেছিলাম। সবাই মিলে আমাকে ধরে আবার নিয়ে আসে। আমার বড় আদরের মেয়ে। তোমাদের যদি আরো কিছু দরকার হয় বলো, আমার কিডনি বিক্রি করেও তোমাদের দাবি মেটানোর চেষ্টা করব। কিন্তু বাবা, আমার মেয়েটাকে কোনো কথা বলো না, ওর মনে কোনো কষ্ট দিও না। আমার বড় আদরের মেয়ে। সব দোষ হচ্ছে এই ঘটক কুরবান আলীর। এই বাজে লোকটা আপনাদের আর্থিক সামর্থ্যের কথা আমাকে ইচ্ছা মতো বানিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচুর মিথ্যা কথা বলেছে। আপনারা নাকি অনেক বড় লোক, চাইলেই আপনারা আমার মতো 8-10টা ছেলেকে ক্যারিয়ারটা সেট করে দিতে পারেন, উঠিয়ে দিতে পারেন। তুমি কেন মিথ্যা কথা বললে শিবলি? তুমি আমাকে বলতে পারতে না? তোমার মায়ের ট্রিটমেন্ট করাতে যে তোমাদের আর্থিক অবস্থার এইরকম দুরবস্থা হয়ে গেছে,
কি ক্ষতি হতো আমাকে বললে? আমি আপনাকে বাসরাতে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো রুমে এসে আংটিটা ছুঁড়ে মেরে বলেছিলেন যে সোনার চেইন কেন দেওয়া হয়নি। আপনার কথা শুনে আর আপনার এত রাগ দেখে আমি আর বলার সাহস করতে পারিনি। তারপরেও তুমি আমাকে বলতে পারো। আমি নিশ্চয়ই এতটাও মানুষ না যে তখন বাবার গলায় পাড়া দিয়ে সোনার চেন চাইতাম, নতুন নতুন ফার্নিচার চাইতাম, কিংবা 200-250 মানুষজন নিয়ে সেখানে খাওয়াইতাম। বলতে পারতাম আমাকে তুমি। বিয়ের আগে ঘটকের কাছে যা শুনেছি, বিয়ের পর তার মিল না পাওয়ায় আমি অনেক বেশি খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, অনেক ছোট করেছি, কষ্ট দিয়েছি। আমাকে কি একটাবার মাফ করা যায় শিউলি, প্লিজ? জি জি, আপনি প্লিজ এরকম করে কথা বলবেন না, এসব বলে আমাকে ছোট করবেন না প্লিজ। স্বভাব শ্বশুর হিসেবে আপনি যে সম্মান পাওয়ার কথা, তার ছিটে ফোটা তো আমি আপনাকে করিনি, যাচ্ছে তাই ব্যবহার করেছি। মানে না রে বাবা, তোমার জায়গা আবার পায় না আমার বুকে। আমার তো বাবা নেই, আজকে থেকে আপনি আমার বাবা। হ্যাঁ রে বাবা, আজকে থেকে তাই।